গোপালগঞ্জের ঘটনায় আজ হরতালের ডাক দিয়েছে আওয়ামী লীগের বেশ কিছু সংগঠন। সরকারের পদত্যাগ এবং দেশ জুড়ে সকাল সন্ধ্যা হরতাল পালন করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। গোপালগঞ্জের নির্মম হত্যার প্রতিবাদে সংগঠিত হওয়ার মাধ্যমে আপনারা জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকবেন। আমাদের রাজনৈতিক অধিকার আদায় করে নিতে হবে। আমরা মাঠে নেমেছি, এবার আমাদের বিজয় সুনিশ্চিত। এই যদি করতে না পারে, উনি যত তাড়াতাড়ি যাবেন তত তাড়াতাড়ি বাংলাদেশের মঙ্গল হবে। আমরা আওয়ামী লীগের সঙ্গে ফাইট করেছি, 15 বছর লাগছে ফাইট করতে। ছাত্রদের নিয়ে আমরা জয়লাভ করেছি, ছাত্ররা আমাদেরকে সেই জয়ে সাহায্য করেছে। আমাদের পদাতিক বাহিনী ভালো কাজ করেছে, আমরা জয়লাভ করতে পেরেছি। আগামী দিনে যদি ডক্টর ইউনূস সাহেবের বিরুদ্ধে আমাদের রাস্তায় নামতে হয়, এটা হবে আমাদের চরম দুর্ভাগ্য। এটা হবে আমাদের জন্য আমাদের পরাজয়, আমাদের নৈতিক পরাজয় হবে, বিপ্লবের পরাজয় হবে। এটা সুযোগটা কিন্তু আওয়ামী লীগ নিবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেই কথিত যে বিচার করা হচ্ছে, আমি রাজশাহীর ব্যাপারটা হয়তো দর্শকদের জন্য একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, কিন্তু তার আগে এইটা বলে নেওয়া ভালো যে এই পুরো বিচার প্রক্রিয়াটা আসলে হচ্ছে যে এমন একটা বিচার প্রক্রিয়া যে পৃথিবী তার ইতিহাসে এই ধরনের হাস্যকর, মানে আমার কাছে মনে হয় যে অ্যাডলফ আইকম্যানের একটা বিচার হয়েছিল আজকে থেকে বহু বছর আগে। চাই না আজকে জামাতের সঙ্গে আমরা বিরোধ করতে চাই না। জামাত স্বাধীনতা বিরোধী জানি, তারপরে আমরা এখন জামাতের সঙ্গে বিরোধিতা করতে চাই না। কারণ এখন আমরা জামাতকে নিয়ে আমরা বাংলাদেশে করতে চাই। এখন আমরা স্বাধীনতার পক্ষে কে বিপক্ষে কে এই বিষয়টা নিয়ে এখন আমরা মাথা ঘামাচ্ছি না। এটা এখন আর সময় না, এখন সময় এমন জায়গায় আসছে। ভাই, শেষ প্রশ্ন হচ্ছে যে মানে গোপালগঞ্জে যে ঘটনাটা ঘটলো, এই ঘটনার পর অনেকেই লিখছেন, ফেসবুকে বিভিন্ন জায়গায় বলছেন। আওয়ামী লীগের কালকে একজন সাংগঠনিক সম্পাদক আমি নিয়ে আসছিলাম অনুষ্ঠানে, উনি বলছেন যে গোপালগঞ্জ থেকে শিক্ষা নিয়ে আওয়ামী লীগ সারা বাংলাদেশে ঘুরে দাঁড়াবে এবং আওয়ামী লীগ গোপালগঞ্জের মতো সারা বাংলাদেশে নামবে কিছুদিনের মধ্যে। কি বলবেন? এটা তো আমি 1 সপ্তাহ আগে আপনাকে বলছি যে আলামত তৈরি করে দেওয়া হচ্ছে, আলামতগুলো সুযোগ তৈরি করে দেওয়া হবে। কারণ যাতে এখানে একটা শুনেন, আমরা 9 মাসের যুদ্ধের সময় কি হয়েছে, যুদ্ধের সমাপ্তিটা কি দিয়ে হয়েছে? ভারত যদি ইন্টারভেন না করতো তাহলে কি হতো? তা আমার তো মনে হয় যে 5ই আগস্টের আগে যে 3টা ঘটনা ঘটবে, একটি ঘটনা হবে এই সরকার, এই যে যারা কি বলে সংস্কার পার্টি বানাইছেন, এই সংস্কার যদি কি সংস্কার দিবে এটা জাতীয় উদ্গ্রীবে বসে আছে। এই সংস্কারই সরকারকে খাবে। এই সরকার ঘোষণা করার সঙ্গে সঙ্গে বাংলাদেশটা চরম বিদ্রোহ দেখা দেবে। যে সিস্টেম উনি যাক, এটা চরম বিদ্রোহ দেখা দেবে। দ্বিতীয়ত, 5ই আগস্টকে যদি যথাযোগ্য মর্যাদা সহকারে পালন না করা হয়, মনে রাখবেন 5ই আগস্টে কিন্তু ডক্টর ইউনূস নাই। 5ই আগস্টের বিপ্লবী মানুষ, 5ই আগস্ট যারা নিহত হয়েছে, আহত হয়েছে, তাদের দিন। তাদেরকে বাদ দিয়ে যদি আপনি সরকারে কোনো কিছু দিতে চান, এই সরকারে কিন্তু 5ই আগস্টের বিপ্লবের ফসল, তাদের কোনো ফসল না, তাদের কিছু না, তাদের কোনো কৃতিত্ব না, তাদের কোনো কর্ম না। 5ই আগস্ট যদি যথাযোগ্য মূল্যায়ন না করা হয়, যথাযোগ্য মর্যাদা না দেওয়া হয়, তাহলে জাতি আবার নতুন পথে হাঁটা শুরু করবে। আর সেই সুযোগটাই আওয়ামী লীগ নেবে। আমি আশ্চর্য হব না যদি আওয়ামী লীগ 5ই আগস্টে একটা বিকল্প কোনো কর্মসূচি দিয়ে দেয় কিনা। আমি এখনো বিশ্বাস করি শেখ হাসিনা সেই গার্ডস রাখে। আমি হরতাল ডেকেছে গোপালগঞ্জে, হরতাল সারা বাংলাদেশে 20 তারিখে, সারা বাংলাদেশে 20 তারিখে হরতাল ডেকেছে। সারা বাংলাদেশে আমি হরতাল ডেকেছে। কোন 20 তারিখে? গোপালগঞ্জের এই যে আমরা এই সামনে 20 তারিখে, আজকে 17 তারিখ, 20 তারিখে হরতাল। হরতাল আমি জানি না, হরতাল দেখে তো লাভ হবে না, সারা বাংলাদেশে হরতাল হবে না। তারপরে বলছি যে এই যে ডাকটা দিয়েছে, শুরু হয়ে গেল। আমি তো বলছিলাম আপনাকে, দিয়েছিলেন, এখন শুরু হয়ে গেল। ঠিক, হ্যাঁ, এটা শুরু করে দিল। এখন এটা নিয়ে তো আবার ঘাত প্রতিঘাত হবে। একটা জিনিস মনে রাখেন, আজ যত খাই যাবেন, ঘাত তত প্রকট হবে। হানাহানি কাটাকাটি মারামারি যত বেশি করবেন, তত বেশি
দেশ রোশন হয়ে যাবে। এখন ছিল শান্তির প্রয়োজন, এখন ছিল সবাইকে মিলে আবার ডাক দেওয়া। এখানে যেটা ওই আমার এনসিবির লোকেরা যেটা উদার বক্তব্য দিতে পারতো গোপালগঞ্জে দাঁড়িয়ে, যেখানে তারা বলতে পারতো যে আমরা তো আন্দোলন করেছি আপনাদের গোপালগঞ্জের বিরুদ্ধে না, আমরা আন্দোলন করেছিলাম শেখ হাসিনার বিরুদ্ধে, শেখ হাসিনার বাড়ি গোপালগঞ্জে বলে আমরা দুঃখিত, আপনারা কষ্ট পেয়েছেন, কিন্তু আমাদের শেখ হাসিনাকে এই কারণে পতন করা ছাড়া কোনো পথ ছিল না, আমরা করেছি, আপনারা যদি তাতে কষ্ট পেয়ে থাকেন আমরা আপনাদের কাছে গোপালগঞ্জবাসীর কাছে ক্ষমা চাচ্ছি। এতে কিচ্ছু আসতো না, কিছু হয়ে যেত না, গোপালগঞ্জবাসী তাতে এই প্রতিক্রিয়া দেখাইতো না যে এই প্রতিক্রিয়াটা দেখিয়েছে। আর যেখানে আজকে 20 তারিখে হরতাল ডাকার আহ্বান করে দিয়েছে, সেখানে কি করবে পুলিশ? তো কাউকে না গ্রেফতার করতে হবে। তো যত বেশি আওয়ামী লীগ গ্রেফতার হবে তত বেশি আওয়ামী লীগ নেতা হবে। রাজনীতি তো গ্রেফতার হলে নেতা হয়, যত বেশি নেতা গ্রেফতার হবে, আওয়ামী লীগের যত নেতা গ্রেফতার হবে তত বেশি এই শেখ ফরিদ ভাইকে কাছে নেতা হইতে পারবে না। কিন্তু গোপাল যারা জামালপুরে বসে আছে, যারা অ্যারেস্ট হবে, হয়তো 5 মাস 6 মাস 1 বছর 2 বছর জেল কাটতেও পারে, অসুবিধা নেই, 2 বছর কাটতে পারা যাবে। স্যার আমি আওয়ামী লীগ করার জন্য ভাগি নাই, আমার যাইতে হয়েছে ফ্রি থিঙ্কিং এর জন্য, মুক্ত চিন্তার জন্য। আওয়ামী লীগের লোকেরা এখন যত বেশি জেলে যাবে তত বেশি বড় নেতা হবে, তত বেশি তাদের আগামী দিনে পথ খুলে যাবে। নিরাপদ জায়গায় থাকবে, পড়াশোনা করবে, তৈরি হবে, সকল অপবাদ থেকে মুক্ত হয়ে যাবে, ওই মানুষ ভুলে যাবে, তারপরে জেলের তালা ভাঙবো, নেতাকে আনবো, এটা শুরু হয়ে যাবে। এখন দেখেন জেলে যারা আছে তাদের চেহারাটা সুন্দর হয়ে গেছে, আগের মতো মনে নাই। এখন কিন্তু জেল থেকে যারা প্রতিদিন কোর্টে আনে কথা বলা শুরু করে দিয়েছে, বয়ান করা শুরু করে দিয়েছে, বুঝছেন না? ঠিক আছে, ওই যে আমি বলছি না, আবার এই দিন দিন না, কাছে আপনাকে সাবধান হন, বিবাদের রাজনীতি বন্ধ করেন। করতে পারে কেন সম্ভব হচ্ছে? বিকজ ডক্টর ইউনূসের মতো একজন লোক এই দেশের প্রধান উপদেষ্টা, বুঝতে পারছেন না? হওয়া দরকার ছিল ইবলিসদের মতো কেউ প্রধান উপদেষ্টা, ইবলিসদের মতো কেউ প্রধান উপদেষ্টা হলে তখন বুঝতেন, বুঝছেন না? এখন গালাগালি করেন পুলিশ কেন গোপালগঞ্জে গুলি করলো, আর্মি কেন গুলি করলো। এখন যদি গুলি করা যদি বৈধ হয়ে থাকে, তার আগে গুলি করা বৈধ হয় নাই? তখন তো প্রশ্ন উঠবে, তখন তো আগের গুলিও বৈধ হয়ে যাবে, বলেন? এখন যদি গুলি করা বৈধ হয়, তার আগে গুলিও বৈধ হয়ে যাবে। কোন খেলা খেলতেছেন বুঝেন না এগুলা? এগুলা কাকে বুঝাবো বলেন? খেলাটা হচ্ছে কাকে বুঝাবো? কোন জায়গা নিয়ে যাচ্ছেন? বিচারপতি তোমার বিচার করবে যারা, আজ জেগেছে সেই জনতা, বারবার জাগে, জাগার পরে আবার জনগণকে বিভ্রান্ত করি আমরা, জনগণকে আবার ভুল পথে নিয়ে যায়, আবার যুগে যুগে ইউনূস সাহেবরা আসে ক্ষমতায় বসে, আইসা মানুষকে বিভ্রান্ত করে। এটাই আমাদের দুর্ভাগ্য, এটাই বাংলাদেশের মানুষের দুর্ভাগ্য। আমরা জাগি, এত বিপ্লব কোনো দেশে হয় নাই, আমরা বিপ্লব করতে 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 আজ এই পর্যন্ত আসছি। এদেশে তিতুমির বিপ্লব করেছে, এদেশে শরাফতুল্লাহ বিপ্লব করেছে। মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেই কথিত যে বিচার করা হচ্ছে, আমি রাজশাকীর ব্যাপারটা হয়তো দর্শকদের জন্য একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, কিন্তু তার আগে এইটা বলে নেওয়া ভালো যে এই পুরো বিচার প্রক্রিয়াটা আসলে হচ্ছে যে এমন একটা বিচার প্রক্রিয়া যে পৃথিবী তার ইতিহাসে এই ধরনের হাস্যকর, মানে আমার কাছে মনে হয় যে অ্যাডলফ আইকম্যানের একটা বিচার হয়েছিল আজকে থেকে বহু বছর আগে। এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আপনার তাকে আর্জেন্টিনা থেকে গ্রেফতার করা হয়, অ্যাডলফ আইকম্যানকে বলা হয় যে নানান অপরাধে তাকে তখন দোষী সাব্যস্ত করা হয়। ওই বিচারটা নিয়ে প্রবলভাবে আলাপ উঠেছিল। আলাপটা ছিল এমন যে সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল ওই সময় তো আসলে ইসরায়েল রাষ্ট্রটাই ছিল না, তাহলে ইসরায়েল কিভাবে তার বিচারটা করে, কারণ বিচারটা ইসরায়েল করছিল আর কি। প্রচুর কন্ট্রোভার্সি হয়েছিল সেই সময় এটা নিয়ে। তারপরেও একটা ব্যাপার যেটা থাকে যে আইকম্যানের জড়িত থাকার ব্যাপারটা তো আসলে মিথ্যে ছিল না, আইকম্যান জড়িত ছিল। কিন্তু আমি যদি শুধু বিচার প্রক্রিয়াটার কথা ধরি, তাহলে যে কন্ট্রোভার্সির কথা আমি বলবো সেটা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রীর
কে টার্গেট করে বা আওয়ামী লীগের নেতৃবৃন্দকে টার্গেট করে যে বিচারটা হচ্ছে, এটা অনেকটা ওই ধরনের কন্ট্রোভার্সিয়াল যে এদের কোনো এখতিয়ারই নেই। আপনার তো প্রথমে এটা একটা লিগ্যালিটি থাকতে হবে, এটা একটা জুরিসডিকশন থাকতে হবে। বর্তমানে যারা নিজেদেরকে সরকার বলছে তারা তো একটা অবৈধ সরকার, বাংলাদেশের সংবিধানে এর কোনো অস্তিত্ব নাই। অথচ সংবিধানের প্রথম সংশোধনের মাধ্যমে যেই আইনটার মাধ্যমে এই বিচারটা হচ্ছে, সেই বিচারটাই তারা করছে যাদের কোনো সংবিধান অনুযায়ী তাদের কোনো অস্তিত্ব নাই। এর থেকে বড় আইরনি আর হতে পারে না। নাম্বার ওয়ান। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যে বিচার প্রক্রিয়ার কথা যদি ধরেন, সেখানে ফ্লজ আপনার কখন আলোচনা হবে? একটা বিচার চলছে, সেই বিচারটাকে আপনি মেনে নিচ্ছেন, সেই বিচারটা আপনার ফাইন, আপনি মনে করছেন যে বিচার প্রক্রিয়া ঠিক আছে, সেখানকার নানাবিধ বিষয় নিয়ে আপনি যখন আলোচনা করবেন, তখন আমি ওগুলার ফ্লজ, প্রস কনস, নানান ধরনের বিষয় বলতে পারি, কিংবা বলতে পারি যে এইটা ভুল হচ্ছে, এটা ঠিক হচ্ছে। কিন্তু যেখানে আপনার শুরুতেই আমরা আইনের ভাষাতে যেটা ব্যবহার করি যে নাল এন্ড ভয়েড বা ভয়েড অ্যাব ইনিশিও, শুরুতেই তো বাতিল, শুরুতেই যে বিচারকে আমি বাতিল করে দিচ্ছি, সেই বিচারকে নিয়ে আসলে কি আলোচনা করব আমি জানি না। এর কারণ হলো যে দেখেন, এই ট্রাইব্যুনালের যে প্রধান প্রসিকিউটর বলে নিজেকে সে প্রচার করছে, শিবিরের এক সময়কার কর্মী, পরবর্তী সময় জামাত, তাজুল ইসলাম। এই তাজুল ইসলাম আপনার এক সময় আপনি জানেন যে ডিফেন্সের, অর্থাৎ এই ট্রাইব্যুনালেরই যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয় তাদের লয়ার হিসেবে সে কাজ করেছে। জামাতে ইসলামী, তারপরে অন্যান্য যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, আপনি এটা ভালো করে জানেন। সেই একই লোককে, এবং শুধু তাজুল ইসলাম একা নয়, আরো প্রসিকিউটর সেখানে রয়েছে, যেমন মিজানুল সাইদির লয়ার ছিল, ওকে আমি দেখেছি, এবং এই দুজনই মূলত সবসময় এদের ফেস দেখা যেত। এই দুজনকে এখন প্রসিকিউটর করে, একজনকে চিফ প্রসিকিউটর, একজনকে সিনিয়র প্রসিকিউটর, এরকম করে পদমর্যাদা দিয়ে তাদেরকে অ্যাটর্নি বা সহ অ্যাটর্নি জেনারেলের পদমর্যাদা দিয়ে তাদের ওইখানে নিয়ে আসা হয়েছে। এখন আপনি আমাকে একটা জিনিস বুঝা বলি, ধরা যাক আমি আপনার লয়ার, কেমন, আপনার সাথে মামলা চলছে হচ্ছে এক্স নামে একজন ব্যক্তির, রাইট? তো আমি আপনার মামলার লয়ার হয়েছি, আমি কি একটা সময় এক্স এর লয়ার হতে পারবো? মানে আপনার যিনি প্রতিপক্ষ ছিল না, কারণ আপনি প্রথমে কি দাবি করবেন যে আরে এই ভদ্রলোক তো আমার সমস্ত তথ্য জানে, আমার স্ট্র্যাটেজি জানে, মামলা তো উনি ডিল করেছে। তাহলে এইটাকে আমরা আইনের ভাষাতে বলে থাকি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। এটা শুধু আইনের জায়গাতেই না, আমাদের অন্যান্য বিষয়ে এই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ইস্যুটা আসে। তো আমাদের বার কাউন্সিল অ্যাক্টে এই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট নিয়ে ব্যাপকভাবে বলা আছে, এগুলো নিয়ে সতর্ক করে দেওয়া হয়েছে, এগুলো এক ধরনের অফেন্স, এগুলোর কারণে সার্টিফিকেট চলে যাবে, এগুলো এক ধরনের অপরাধ বলে সেখানে অভিহিত করা হয়েছে। আপনার কন্ডাক্ট যেগুলো আছে, সিরিয়াস মিসকন্ডাক্ট আর কি। তো তাজুল ইসলাম একজন সিরিয়াস মিসকন্ডাক্ট ব্যক্তি হয়ে সে যখন কাউকে রাজসাক্ষী বা এগুলো বানাচ্ছে, প্রথমত আপনি সেটা নিয়ে একটা প্রশ্ন তুলবেনই। যদিও আমি ট্রাইব্যুনালটা নিয়ে আসলে কোনো ধরনের কথা বলতেই আমার কাছে মনে হয় অযথা বাক্য ব্যয় করছি। 2 নম্বর ব্যাপার যেটা হচ্ছে যে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন অত্যন্ত সজ্জন একজন ব্যক্তি, বাংলাদেশ পুলিশে তার যথেষ্ট সুনাম আছে। উনি উনার ব্যাপারে একটা সুনাম বাংলাদেশ পুলিশে আপনি সবসময় দেখবেন। উনাকে যেই পরিমাণ টর্চার এই গ্রেফতারের পর থেকে করা হয়েছে, যেই পরিমাণের মানসিক টর্চার, শারীরিক টর্চার যেভাবে করা হয়েছে, আপনাকে একটা কথা বলে নেই যে এর মধ্যে কিন্তু এই টোকাই সরকারের এই জঙ্গিদের একটা কিন্তু ট্রেনিং ক্যাম্প আছে। এই ট্রেনিং ক্যাম্পের নাম হচ্ছে সাক্ষী ট্রেনিং ক্যাম্প। এটা হচ্ছে কল্যাণপুরের যে ইবনে সিনা আছে, কল্যাণপুরের ইবনে সিনার যে ওয়েস্ট সাইডে, পশ্চিম দিকে, এটা অনেকটা দারুসালামের দিকে যেতে, মানে আপনি যদি কখনো মনে করতে পারেন যে কল্যাণপুর ইবনে সিনার মেইন বিল্ডিং, তার ডান দিকে একটা বিল্ডিং আছে, ওইটার 4 তলাতে ওদের একটা আলাদা অফিস তারা করেছে, যেখানে তারা বিভিন্ন সাক্ষীকে ট্রেনিং দিচ্ছে। যেমন কোন সাক্ষীকে তারা বানিয়েছে হচ্ছে বাদামালা, কোন সাক্ষীকে দোকানদার, কোন সাক্ষীকে আপনার রাস্তার একজন পথচারী, এরকম ভাবে তারা জামাতে ইসলামের বিভিন্ন লোককে তারা তৈরি করেছে। তারা সেখানে একটা আপনার ডেমো কোড বানিয়েছে, যেখানে এজলাস আছে,
উইটনেস বক্স আছে, পুলিশ দ্বারা থাকে, মানে একদম ওইভাবে প্রস্তুত করছে, তাদেরকে আবার লয়ার জেরা করছে, এইভাবে তাদেরকে রেডি করা হচ্ছে। যেমন একজন দোকানদার বলবে যে আমি ওইখানে দোকানে দোকানদারি করছিলাম, হঠাৎ করে শুনি পুলিশের একজন কনস্টেবল জোরে জোরে বলছে যে স্যার আমি এখনই আসছি। তখন আমি যখন তাকে জিজ্ঞেস করলাম কি হয়েছে, তখন বলছে যে আমাদেরকে এখন গুলির নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ এই যে সাক্ষী দেখেছে, শুনেছে, বলেছে, এইসব প্রত্যেকটা জিনিস সেখানে হচ্ছে। আরেকটা তারা ট্রেনিং ক্যাম্প আছে ওইখানে, আরেকটা হচ্ছে ধানমন্ডি ইবনে সিনা, এইটা হচ্ছে ধানমন্ডির 9 রেতে একটা ইবনে সিনা আছে, এই 9 রেতেও তাদের একটা ট্রেনিং ক্যাম্প সেখানে হয়েছে। তো কল্যাণপুর এবং ধানমন্ডিতে এই ট্রেনিং ক্যাম্প দিয়ে তারা মোটামুটি এখন সাক্ষীদেরকে বানাচ্ছে। এবার হলো 4 নাম্বার ইস্যু, সেটা হচ্ছে যে যেটা বলছিলাম যে চৌধুরী আব্দুল্লাহ মামুন, তিনি একজন সজ্জন ব্যক্তি, ভদ্রলোক। তাকে আপনার এমনও ঘটনা হয়েছে যে তাকে 17-18 ঘন্টা আপনার একটা ছোট রুমের ভিতরে আটকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তো ভদ্রলোক যখন বলছে যে আমি আর কথা বলতে পারছি না, আমার হাত পা কাঁপছে, তখন তাকে খাওয়া দাওয়া হচ্ছে না, তখন তাকে চুলের মুঠি ধরে অনেক চর দেওয়া, পেটানো, এমন ভাবে আপনাকে মারছে যে আপনার শরীরে কোনো দাগ পড়ছে না। তারপর আপনাকে, আমি জানি না টিভির সামনে বলাটাও ঠিক হবে কিনা, তাকে এত সব নির্যাতন, তাকে গন্ধযুক্ত পানি থেকে শুরু করে তাকে ইলেকট্রিক শক, তাকে পানির মধ্যে চেপে ধরে রাখা, তারপরে তাকে তার বাসাতে তার যে ফ্যামিলি মেম্বার আছে তাদেরকে মানে নির্যাতন করছে, তাদের বাসাতে পুলিশ গেছে সেটার ভিডিও আবার তাদেরকে দেখানো, তার বাচ্চাদেরকে এইভাবে পিস্তল ধরে আছে, তারপরে নানা রকম আত্মীয় স্বজনকে পিস্তল ধরে আছে সেইটা আবার লাইভে দেখানো, এগুলো তাকে লাইভে দেখানো হচ্ছে। ধরা যাক যে তার কোনো একটা কাজিন আছে, তার ফ্যামিলি মেম্বার আছে, এদেরকে পিস্তল ধরে আছে, ওইটা আপনার লাইভে তাকে দেখানো হচ্ছে। তো এই ধরনের উনার একটা বাচ্চা, সেটা মানে স্পেশাল নিড এরকম শুনেছি। আমি তার ফ্যামিলির বাচ্চার ব্যাপারটা জানি না, আমি জানি যে তার যে আত্মীয় স্বজন আছে এদেরকে পিস্তল ধরে রেখে এদেরকে আপনার নিয়ে এসে নির্যাতন করে তাকে বলার পরে সে তারপরেও বারবারই বলেছে আচ্ছা আমি একটু ভেবে দেখি, এইভাবে তিনি নানান ভাবে চেষ্টা করেছেন। তো এরা যেটা করে সেটা হচ্ছে যে ইমোশনালি এইভাবে বলে মামুন সাহেবকে যে মামুন ভাই আমাকে তো আপনাকে জিজ্ঞাসাবাদ করতে দিয়েছে, ভাই আমি কি করব, আমিও তো ভাই আওয়ামী লীগের লোক, আওয়ামী লীগই করি, দেখেন তো ভাই এমন ভাবে আপনাকে এখন আমাকে জিজ্ঞাসাবাদ করতে পাঠিয়েছে যেন আপনি আমার কাছে সবকিছু বলেন, আপনি আর কিচ্ছু বলার দরকার নেই। আসলে এরা মানে এইভাবে আপনাকে প্রথমে আপনার সাথে মিশে যাচ্ছে, প্রথমে এমন একটা ভাব দিচ্ছে যে ওই লোকও হচ্ছে আগের রেজিমের লোক, আগের মানে এতে করে চৌধুরী আব্দুল্লাহ মামুন মনে করবে যে তাকে মনে একটু টর্চারটা কম করা হবে। তখন করছে কি, কথার ছলে ছলে অনেক কিছু তার সাথে বের করছে, সেগুলোকে রেকর্ড করছে, ওগুলোকে আবার তার জিজ্ঞাসাবাদ হিসেবে তাকে জুড়ে দিচ্ছে। সবচাইতে বড় ব্যাপার হচ্ছে যেহেতু সে ম্যাজিস্ট্রেটের সামনে গিয়ে এগুলো বলেছে, ম্যাজিস্ট্রেটের সামনে গিয়ে সে এটা বলেছে, এর কারণ হচ্ছে তার ফ্যামিলি মেম্বার, তার আত্মীয় স্বজন প্রত্যেককে এরকম টর্চার করা হয়েছে। একটা লোককে যদি আপনি প্রতিদিন 15 ঘন্টা, 16 ঘন্টা, 13 ঘন্টা, 18 ঘন্টা, 19 ঘন্টা বসিয়ে রাখেন, তাকে ঘুমাতে না দেন, তাকে আপনি ক্রমাগত ভাবে টর্চার করতে থাকেন, তাকে আপনি জাগিয়ে রাখছেন, তার মুখের উপরে পানি ফেলছে, আলো দিয়ে রাখছে, কি ভয়ঙ্কর অবস্থা। সেই লোকটা একটা সময় যান বাঁচানোর জন্য যদি বলে যে হিরোশিমাতে বোমা সেই ফেলেছে, আপনি সে বলবে যে হিরোশিমার যখন বোমা ফেলেছি ওই প্লেনের মধ্যে আমি ছিলাম, ওই চার্জারে নামার এগেইনস্টে। তো ব্যাপারটা এমন হয়েছে, ফলে চৌধুরী আব্দুল্লাহ মামুন কি বলবে, কি সাক্ষী দিবে, এইটা আসলে আমাদের মনে হয় খুব বেশি কিছু আসে যায় না। কারণ এরা এই বিচারকে শুরুতেই বলছে যে মাননীয় প্রধানমন্ত্রীর ফাঁসি তারা নিশ্চিত করতে চায়। এখন বিচারের আগেই যখন সার্জিস বলছে যে মাননীয় প্রধানমন্ত্রী দেশে আসবে, তবে ফাঁসির দড়ি গলায় পড়ার জন্য, তখন আপনাকে প্রশ্ন করতেই হবে, ও তাহলে ফাঁসি হয়ে গেছে ওনার, মানে ফাঁসি যদি শুরুতেই হয়ে যায়, ফাঁসির দড়ি পড়ার জন্য যদি দেশে আসে, তাহলে আর আপনি বিচার করছেন কেন? তাজুল ইসলাম তার ওপেনিং স্টেটমেন্টে বলছে এটা শুধু প্রতিশোধের বিচারই না, এটা ন্যায় বিচার প্রতিষ্ঠারও বিচার। আমি আপনাকে বাসা থেকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় আমি পুলিশ, যে আপনাকে শুধু আমি হত্যা করার জন্যই গ্রেফতার করছি না, বরঞ্চ আপনি যে অমুক সালে অমুক কিছু করেছেন বলে অভিযোগ আছে সেটারও বিচার। মানে যদি এমন হয় যে আপনার নামে একটা অভিযোগ কেউ দায়ের করেছে, আমি আপনাকে গ্রেফতার করার সময় বললাম যে আপনাকে যে নিয়ে যাচ্ছে এটা শুধু আপনাকে খুন করবার জন্যই না, বরংটা তো সব শোনার দরকার নেই। আর
আপনি তো শুরুতে বলেই দিয়েছিলেন যে আপনাকে এই বিচারটা প্রতিশোধের বিচার। এখন মানে প্রধান প্রসিকিউটর, চিফ প্রসিকিউটর যখন এই অবস্থা তার হয়, সে যখন বলছে এটা একটা প্রতিশোধের বিচার, সেখানে আপনি ন্যায় বিচার, রাজসাক্ষী, তারপরে সে বলছে বিবিসিতে একটা প্রতিবেদন প্রকাশিত হয়ে যাওয়ার পরে বলছে যে সেইখানে যে অডিও রেকর্ডিংটা আছে সেটা তারাই সাপ্লাই দিয়েছে। হ্যাঁ, সেটাও বলেছে। আচ্ছা, আমরা মানে এটা আইনের মধ্যে ধরা যাক যে আপনার সাথে আমার একটা ফোন কনভারসেশন, ঠিক আছে, আপনাকে না বলে আমি একটা অডিও রেকর্ডিং করেছি, শুরুতে এটা বাতিল, কারণ এই অডিও রেকর্ডিং ইনঅ্যাডমিসেবল, কারণ আপনাকে না বলে ইলিগালি, কারণ যার সাথে কথা বলছি তিনি কি অ্যাওয়ার আছে তিনি কি বলছেন, এক নম্বর কথা। এগুলো প্রচুর কেস ল আছে। ধরা যাক আপনি আর্গুমেন্ট করতে পারেন যে এটা তো অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, এখানে হত্যার নির্দেশ দেওয়া হচ্ছে, তাহলে আপনি সেকেন্ড কোশ্চেনটাই করবেন যে এই যে অডিও রেকর্ডিংটা আমরা শুনলাম, এই অডিও রেকর্ডিং মাননীয় প্রধানমন্ত্রীর বলে আপনি যেটা বলছেন, উনি কি 11 সেকেন্ড কথা বলেছেন? উনার আগে বা পরে কি আছে? যুক্তির খাতিরে ধরে নেই যে এই অডিওটা প্রধানমন্ত্রী, যুক্তির খাতিরে ধরেন আমি ওদের সাথে আর্গুমেন্ট করছি, আমি প্রথমেই বলবো যে ঠিক আছে আমাকে পুরো অডিও দেখান, আমাকে আগের অডিও দেখান, এইটা কিভাবে সংরক্ষিত হয়েছে, এইটার পুরো অংশটা কিভাবে আপনি নিয়েছেন, কিভাবে পেলেন, আপনি কোথায় টেস্ট করলেন, যেই ল্যাবে টেস্ট করেছেন সেই ল্যাবের আসলে কোন ধরনের প্রসিডিউরাল ব্যাপারগুলো তারা ফিল আপ করেছে কিনা, কিসের প্রেক্ষিতে তারা করেছে, কেমনে করেছে, আমি তো এগুলো জানতে চাবো, এগুলো নর্মাল আমার জানতে চাওয়া, আমি তো কোনো অন্যায় করছি না এগুলা। মানে এই প্রশ্নটা করলেই বলছে যে ফ্যাসিস্টের সহযোগী। আরে ভাই, আপনি আমার বিরুদ্ধে একটা অভিযোগ করেছেন, আপনি আমার বিরুদ্ধে এভিডেন্স এনেছেন, আমি প্রশ্ন করতে পারবো না যে এভিডেন্সটা কিভাবে পেলেন? ঠিক কি নিজুমদা? তাহলে এই পুরো বিষয়টা আমি তো বুঝতেই পারছি, যেহেতু এটা নিয়ে আপনাদের রাজসাক্ষী হচ্ছে, আবার এক কথা বলে রাখি যে রাজসাক্ষীর ক্ষেত্রে যেটা হয় যে রাজসাক্ষীকে প্রথমে বলতে হয় যে এই পুরো ঘটনাটাতে সে একজন ব্যক্তি ছিল, কিন্তু তিনি আসলে নিজে করতে চাননি, তাকে বাধ্য করা হয়েছে, তাকে নির্দেশ দেওয়া হয়েছে, ফলে যেটা হয় ওই রাজসাক্ষীর ক্ষেত্রে আদালত এক ধরনের অনুকম্পা প্রদর্শন করে, তাকে সর্বোচ্চ শাস্তি না দিয়ে তাকে একটা লিনিয়েন্ট টাইপের একটা শাস্তি দেওয়া হয়। সে বিচার ব্যবস্থাতে সাহায্য করেছে, এইটাকে কেন্দ্র করে এইটা বলা হয়, আদালত বলে যে তিনি বিচারের ক্ষেত্রে আদালতকে সাহায্য করেছেন, ফলে যার বিরুদ্ধে বলা হয় তার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্তে আসে, কিন্তু যিনি বলেন তাকে এক ধরনের লিনিয়েন্ট বা একটা লামসাম শাস্তি, কিংবা অনেক সময় খালাস প্রদান হয়তো বা না করলেও একটা লামসাম শাস্তি তাকে প্রদান করা হবে, অর্থাৎ তিনি তার জানের যে ভয় দেখিয়েছে সেটার প্রেক্ষিতে তিনি এই কাজটা করেছেন। এটা তো রাজসাক্ষী, কিন্তু আমি বলতে চাচ্ছি যে এই যে এই যে তাজুল ইসলাম বা তার যে ক্যাঙ্গারু কোড এবং আপনাদের যে মানে আইনি যে ব্যবস্থা এই ধরনের কোডগুলোর এগেনস্টে বা বিচারকদের এগেনস্টে, তো এইটা আসলে ওনারা কি যে জাস্ট সরকারের এখন ক্ষমতায় আছেন বলে ওনারা এই যথার্থতা করে যাবেন? আমাদের কিভাবে এটাকে আমরা মোকাবেলা করবো তাহলে? দেখেন, আমি আপনার এই প্রশ্নের উত্তরটা দিতে গিয়ে আমি এক লাইনে একটা কথা বলবো যে আজকে যখন আপনি ঘুম থেকে উঠলেন, আমি নিশ্চিত আপনাকে একটু আমি ধরিয়ে দেই, আপনাকে একটা দুঃস্বপ্নের কথা ধরিয়ে দেই। আমি জানি না গতকালকে রাতে আপনি দুঃস্বপ্ন দেখেছেন কিনা, গতকালকে সারাদিন আপনার একটা ট্রমাতে কেটেছে, বলেন তো গতকালকে সারাদিন আপনার কেন ট্রমাতে কাটলো? আমার অনেক কারণে, সবচেয়ে আমি যে পাথর ভয়ঙ্কর, আমি ঘুমাতে পারি আর কিছু বলতে হবে না, মানে আমি কিন্তু আপনাকে কোনো কিছু শিখিয়ে দেইনি না। তার মানে আপনার থেকে আমি ইংল্যান্ডে আছি, আপনি কানাডাতে আছেন, আমরা দুজনই একই ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছি। সেই লাল চান মনে হয় ভদ্রলোকের নাম, সে লাল চান না আমার ভাই না আমার আত্মীয়, কিন্তু আমি কিন্তু চোখ বন্ধ করে বুঝতে পারলাম যে আপনি কালকে সারাদিন যে ট্রমাতে গেছেন আপনি ওই কারণেই ট্রমাতে যাবেন। এই কেন আমি বুঝতে পারলাম জানেন? কারণ আমরা খুবই সাধারণ মানুষ, আমাদের আবেগ অনুভূতি অত্যন্ত সাধারণ, আমরা বুঝতে পারি যে এই ঘটনাটা আমাদের জীবনে বা আমাদের জীবন দশাতে কোনোদিন আমরা দেখিনি। মানে প্রস্তর যুগেও এইভাবে মানুষকে মারতো কিনা আমরা আসলে জানি না, আসলে প্রয়োজনে কাজে লাগাতো পাথর, আগুন জ্বালানো, মানে আমরা কিন্তু জানি না আসলে না। তো যেই যুগে আপনার আমাদের পাশের দেশের এক ভদ্রলোক এখন স্পেস স্টেশন থেকে ছবি পাঠাচ্ছে ইন্ডিয়াকে,
শুভাংশু মনে হয় তার নাম, কয়েকদিন আগে সুনিতা নামে একটা মেয়ে গেল, তারা চাঁদে গেল, কিংবা যেই সময়টাতে আমরা এই মুহূর্তে বসে আছি অত্যাধুনিক ফোনের সামনে, যেই ফোনকে আপনি একটু মুখে দিয়ে কিছু বললেই সেই ফোনই আপনার জন্য সমস্ত কিছু খুঁজে বের করে ফোনটাও আপনার হয়ে করে দেয়। তো সেই আমলে যুগে আপনার পাথর দিয়ে আমাদের পাশের দেশের এক ভদ্রলোক এখন হসপিটালের সামনে একজন মানুষকে পিটিয়ে মেরে ফেলছে ইন্ডিয়াকে, শুভাংশু মনে হয় সেই জায়গাতে আপনি যখন সুনিতা নামে একটা মেয়ে গেল, তারা চাঁদে গেল, তাদের ক্ষমতা আছে বলেই তারা এই সময়টাতে আমরা এই মুহূর্তে বসে আছি, সেই প্রশ্ন যেই যুগে আপনার আমাদের পাশের দেশের এক ভদ্রলোক অন্তর বলবো না, স্টেশন থেকে অন্তর বললে মনে হয় আপনার প্রশ্নটাই করা ঠিক হয়নি, শুভাংশু মনে হয় করবেনি, কিন্তু মনে হচ্ছে যে দর্শক যারা দেখছেন আজকের প্রোগ্রামে, আমি হয় কি জানেন এই ধরনের 1-to-1 প্রোগ্রামে আমি আপনাকে আসলে কিছু বলি না, বা যিনি আমার সামনে থাকে তাকে বলি না, আমি বলি কাকে জানেন? মূলত আমি বলি হচ্ছে দর্শকদেরকে তো বলি, কিন্তু আমি দর্শকদের আসলে আমি তরুণদের বলতে চাই। আমি আসলে মূলত আমি বলি তরুণরা যারা শুনছেন এই পর্যায়ে এসে আমাদের আলোচনাতে, তাদের কি মাথায় প্রশ্ন আসে যে এই যে নিজু মজুমদার লোকটি, বুঝতে পারছি নিজু মজুমদার লোকের একটি রাজনৈতিক আনুগত্য আছে, একটা তার পার্টিজান একটা চরিত্র আছে, এভরিথিং ইজ ওকে, কিন্তু যেই কথাগুলো এখনো পর্যন্ত বলেছি কোনো অযৌক্তিক কোনো কথা বলেছে কি প্রশ্ন তুলতে পারবো না, বা যে এই যে রক্তের একটা লীলাভূমি, এই যে মৃত্যু উপত্যকা, এটা কি আমার স্বদেশ? এটাই কি আমার দেশ? এটাই কি আমার মুক্তিযুদ্ধ? যেখানে বলা হচ্ছে, কালকে দেখলাম ভাষণ দিচ্ছে এক ছেলে যে মুক্তিযোদ্ধারা হচ্ছে খারেজি। সো অনেকেই খারেজি শব্দটার মানে জানে না আসলে, এটা আরেক ধর্মীয় ইতিহাস। মুক্তিযোদ্ধারা আসলে বাতিল, সোজা কথা হচ্ছে বাতিল হয়ে গেছে, প্রকাশ্যে বলছে। আরেক হুজুর বলছে যে মুক্তিযুদ্ধ নিয়ে কথা বললে এদেরকে এখন আইনের আওতায় আনতে হবে, প্রকাশ্যে। এই আমির হামজা বলছে। তারপরে যে অ্যান্টার্কটিক হুজুর নামে একটা হুজুর আছে, যে বলেছিল পৃথিবীর নিচে অনেকগুলো অ্যান্টার্কটিকা আছে, সেই লোকটি বলছে যে আপনারা মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলেন কেন? আপনারা এই সামনে 2024-এর এত বড় ঘটনা হয়ে গেল, সেটা নিয়ে কথা বলতে পারেন না? মুক্তিযুদ্ধ নিয়ে যারা কথা বলবে তারা সবই রয়ের দালাল। আরেকটা তথ্য আপনাকে দেই এই প্রসঙ্গেই, চৌধুরী আব্দুল্লাহ মামুন বা বিচার প্রক্রিয়া নিয়ে। মাননীয় প্রধানমন্ত্রীর আইনজীবী আমরা নিয়োগ করতে চেয়েছিলাম বাংলাদেশে যারা স্বনামধন্য আইনজীবী আছে তাদেরকে। আপা তাদের বাসার আশেপাশে পুলিশ, ডিবির লোক তাদেরকে ফোন করে কি যে থ্রেট! আপনার কি মনে হয় না যে বাংলাদেশে এটা কি বিশ্বাসযোগ্য যে বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে একজন লয়ার দাঁড়ায় না? গভর্নমেন্ট আইনজীবী নিয়োগ দিল, গভর্নমেন্ট কেন? বাংলাদেশে কি আওয়ামী লীগের পক্ষে দাঁড়ানোর কোনো লয়ার নাই? আপনিও ভালোভাবে বোঝেন, লক্ষ লক্ষ লয়ার এসে দাঁড়াবে ওইখানে, মানে আইনজীবীর জন্য আপনি জায়গা দিতে পারবেন না কাউকে। তারা কেউই ভয়, কারণ যদি কেউ এসে দাঁড়ায় তার নামে মামলা হয়ে যাবে, মার্ডার মামলা হয়ে যাবে। আচ্ছা, তো টিটুকে নিয়োগ দিল। টিটু করেছে কি, 5 তারিখে সে লিখেছে যে এভাবে লিখেছে যে মাননীয় প্রধানমন্ত্রী, মানে নোংরা ভাবে তার নামটা উচ্চারণ করে বলেছে তার বিচার, তার ফাঁসি চাই। যেই লয়ার মাননীয় প্রধানমন্ত্রীর ফাঁসি চেয়েছেন তাকে আপনার আইনজীবী নিয়োগ দিয়েছে। তো আমার মনে আছে টরন্টোতে আমি যখন আসলাম, 17 তারিখে আসলাম, তো 18 তারিখে আমি একটা ভিডিও বানালাম। আমি জানি না ওই ভিডিওর কারণে কিনা অনেকেই এটা নিয়ে আলাপ করছিল, অনেকেই আমাদের সম্মিলিত সবার কারণেই এই আইনজীবীকে বাদ দিয়ে দেওয়া হলো। এখন পাবলিকলি যেহেতু এটা চলে গেছে, এটা নিয়ে হাসাহাসি হচ্ছে। এরপরে আমির হোসেন নামে এক লোককে নিয়োগ দেওয়া হয়েছে। তো আমার এক বন্ধু ফোন করে আমাকে বলছে যে নিজুম ভাই, আমরা ভাই ভাই সম্পর্ক আমাদের, কিন্তু আমরা বন্ধু। আমাকে বলছে, নিজুম ভাই, এই যে যাকে নিয়োগ দেওয়া হয়েছে আমির হোসেন, এই লোক না পেনাল কোড শব্দটা বলতে পারে না। এই লোক বলা হচ্ছে পেলাল কোড। তো ওকে ওকে বলে কি এই পেলাল কোডের এত নম্বর ধারা, তো ওরে সবাই বলে এই পেলাল কোড আসছে। সবাই ওকে দেখলেই দূরে থেকে বলে যে পেলাল কোড আসছে। যে লোকটা পেনাল কোড, মানে পেনাল অনেকে পিনাল বলে, যে লোকটা বলে পেলাল কোড, সেই লোকটা মাননীয় প্রধানমন্ত্রীর আইনজীবী। আপনি কল্পনা করেন তো যে একটা লোক উঠেছে। এই লোকটার ব্যাপারে আরেকটা ব্যাপার আছে। এই লোকটা করতো কি, আপনার ক্লায়েন্ট সাপ্লাই দিত বিভিন্ন চেম্বারে। মানে ধরা যাক যে সে আর কি আপনার, তাকে সে যেহেতু আইন টাইন ভালো বোঝে না, তার সিনিয়র তাকে করতো কি, জজ কোর্টের সামনে দাঁড় করিয়ে দিয়ে বলতো যে তুই ক্লায়েন্ট ধরে নিয়ে আসবি চেম্বারে। আপনি কল্পনা করেন তো একটা লোক
কালোটাই পরা, সেই লোকটা সাদা শার্ট কালোটাই সাদা প্যান্ট পরা, সে নিয়ে নিয়ে ক্লায়েন্ট সাপ্লাই দিচ্ছে এবং সেই লোককে এখন মাননীয় প্রধানমন্ত্রী লয়ার বানিয়ে দিচ্ছে, যে লোক পেনাল কোড শব্দটা বলতে পারে না, বলছে পেনাল কোড। তো এই হচ্ছে অবস্থা। এখন মাননীয় প্রধানমন্ত্রী সেদিন দেখলাম একটা ভাষণে বলছে, আমি উনার কথা শুনে এত হাসি এসছে আমার। উনি বলে এইটা কিসের বিচার? তো এদের কোনো এদের বিচার করার কোনো এখতিয়ারই নাই। উনি, আমার ধারণা উনিও মজা পাচ্ছে পুরো ব্যাপারটাতে, আর সবাই তো মজা পাচ্ছে। বাংলাদেশের 20 কোটি মানুষ মজা করে ঘরটা দেখছে আর কি, যে যা ইচ্ছা তাই হচ্ছে। আমার নামে চার্জ এনেছে এই ট্রাইব্যুনালই, আমার নামে চার্জ এনেছে। জানি না সেই মামলাগুলোর এখন কি অবস্থা। তো এই মামলা চার্জ কে এনেছে জানেন? লয়ার কে এনেছে জানেন? যে তাজুলের সাথে বসে থাকে একটা ছেলে, GH তামিম নামে একটা ছেলে। সে নির্দেশ দিয়ে দিয়েছে যে যতগুলো ট্রাইব্যুনালের মামলা হবে এগুলোর ভিতরে যদি আমার নামটা থাকে। সে একেবারে নিজে জিনিসটা করছে। তার রাগটা কেন? তার রাগ হচ্ছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে আমি 3টা বই লিখেছি, এই রাজাকারদের বিচারে আমি ব্যাপকভাবে ভূমিকা রেখেছি। মানে আমরা যারা লেখাপড়া করেছি, বলেছি, লেখক, সাহিত্যিক, লয়ার্স, তারা এই বিচার নিয়ে কথা বলেছিলাম, রাজাকারদের বিচারটা নিয়ে। তো এই হচ্ছে আপনার টোটাল বিচার ব্যবস্থা, এই হচ্ছে বাংলাদেশ পেনাল কোড, এই হচ্ছে লয়ার, আর এই হচ্ছে আমাদের আইন নিয়ে সমস্ত আলোচনা।